কোটা সংস্কার আন্দোলনে উত্তাল সারা দেশ, দফায় দফায় সংঘর্ষ। চট্টগ্রাম, রংপুর ও ঢাকায় 5 জনের মৃত্যু, বিজিবি মোতায়েন। কোটা আন্দোলনে অচল রাজধানী, বেশিরভাগ সড়ক বন্ধ। চরম ভোগান্তিতে নগরবাসী, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ, মহাসড়কে তীব্র যানজট। আন্দোলনের নামে সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ, ওবায়দুল কাদেরের বিশৃঙ্খলা জনদুর্ভোগ হলে কঠোর ব্যবস্থা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক সর্বোচ্চ সম্মান নিশ্চিত করা হবে, সমাজে কেউ অবহেলিত থাকবে না, ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার তীব্র নিন্দা বিএনপির, যৌক্তিক দাবিতে সবাইকে সমর্থন দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। এবং সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন সহ 7 জনের বিরুদ্ধে দুদকের মামলা, তদন্তের প্রয়োজনে এনবিআর মতিউরকে গ্রেফতারে বাধা নেই। দর্শক, সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিম টিবার সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানিজ লাবণী। দর্শক, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশ। এদিনও আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে অন্তত 5 জন নিহত হয়েছে। এদের মধ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ, চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম ও 2 পথচারী এবং রাজধানী ঢাকার সায়েন্স ল্যাবে 1 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কার ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশের বিদ্যাপীঠগুলো। ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষে সারা দেশের সড়ক মহাসড়ক, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ রূপ নেয় রণক্ষেত্রে। মঙ্গলবার দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল গেটে অবস্থান নেয় কোটা আন্দোলনকারীরা। এ সময় বিক্ষোভ মিছিল নিয়ে এগোলে বাধা দেয় পুলিশ। মুহূর্তেই পাল্টে যায় পরিস্থিতি। দফায় দফায় চলে কোটা বিরোধীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ। এক পর্যায়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ নিহত হন। ওই শিক্ষার্থী ইংরেজি বিভাগের 12তম ব্যাচের বলে জানা যায়। আমাদের একটা ভাই শহীদ হয়েছেন, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং যতক্ষণ পর্যন্ত এর ন্যায্য অধিকার ফিরে নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ, এই রাজপথ কখনোই ছাড়বো না। চট্টগ্রামে বিকেল 3টা থেকে নগরের মুরাদপুর, 2 নম্বর গেট এবং 16 শহর সহ আশপাশের এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে নিহত হন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম সহ 2 জন। এ সময় আহত হন আরও অনেকে। এদিকে মঙ্গলবার বিকেল 3:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ সময় হলের ভেতরে থাকা অন্তত 10টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে জড়ো হন শিক্ষার্থীরা। বিকেল 3টায় বগুড়ায় বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা সাতমাথায় অবস্থান নিয়ে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। প্রায় 3 ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বরিশালের সরকারি বিএম কলেজ ক্যাম্পাস। বেলা 12টায় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে ক্যাম্পাসের সামনের সড়কে। এ সময় তাদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। একই দাবিতে কক্সবাজারের লিংক রোড মোড়ে অবস্থান নেয় কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে কক্সবাজার সরকারি কলেজের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেয় পুলিশ। পরে ছাত্রলীগ কর্মীরা বাধা দিলে বেঁধে যায় সংঘর্ষ। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষে দিনভর রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি ও মহাখালী এলাকা। এতে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় বিকেলে বিজিবি মোতায়েন করা হয়। মাজহারুল ইসলাম ও ইফতেখার রেজাকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন জুবাইর রাজিন। দুপুরের পর থেকে এভাবেই সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা।
দুপুর 12টার পর থেকে সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও হামদর্দ কলেজের কয়েকশো শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। অন্যদিকে টিচার্স ট্রেনিং কলেজ ও ঢাকা কলেজের সামনের দিক থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে এলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়। এরপরই শুরু হয় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে সায়েন্স ল্যাব, ঢাকা কলেজ ও নিউ মার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের মধ্যে চলে ইটপাটকেল ছোড়াছড়ি। থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়াও দেয় দুই পক্ষের কর্মীরা। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আশঙ্কাজনক একজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এদিকে বিকেলে রাজধানীর মহাখালীতে পুলিশের সঙ্গে থেমে থেমে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। শুরুতে ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে বিবাদে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এরপর দফায় দফায় সংঘর্ষ হয় সেখানে। এ সময় মহাখালী পুলিশ বক্সে আগুন দেয় আন্দোলনকারীরা। পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয় বিজিবি। এর আগে সকাল থেকেই কোটা সংস্কারের দাবিতে রাজধানী জুড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব, ধানমন্ডি, মিরপুর, মেরুলবাড্ডা, বসুন্ধরা আবাসিক এলাকার সামনে, মালিবাগ, যাত্রাবাড়ি সহ ঢাকার বিভিন্ন এলাকায় রাস্তায় দিনভর চলে বিক্ষোভ। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনের কর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ, আর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। বিকেলে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জান্নাতুল মোহনার রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হাসান। এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে বেলা 1:30 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগ নেতাদের অনেকের হাতেই লাঠিসোঁটা ও হকিস্টিক দেখা যায়। প্রতিবাদ সমাবেশে তারা দাবি করেন, আন্দোলনের নামে ষড়যন্ত্রে মেতেছে শিক্ষার্থীরা। পরে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ক্যাম্পাসে বিশৃঙ্খলার জন্য বহিরাগতদের দায়ী করে কোটা সংকটের যৌক্তিক সমাধান দাবি করেন। সাধারণ শিক্ষার্থীদেরকে যারা গিনিপিগ হিসেবে ব্যবহার করতে আসবে, সাধারণ শিক্ষার্থীদের যারা জোর করে কর্মসূচি নিয়ে দিতে যাবে, সাধারণ শিক্ষার্থীদের যারা পাবলিক শেমিং করবে, সাধারণ শিক্ষার্থীদের যারা আক্রমণ করবে, বাংলাদেশ ছাত্রলীগ নিজের রক্তের বিনিময়ে হলেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে। আজকে শিক্ষার্থীদেরকে টার্গেট করছেন, নিজের হিম্মত নেই আন্দোলন করার, আর সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছেন। ছাত্রলীগ থাকতে শিক্ষার্থীদের ব্যবহার এই বাংলাদেশে করতে দেয়া হবে না। এদিকে বেলা 2টার পর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় কোটা সংস্কার আন্দোলনের কর্মীরা। তারা এই সময় লাঠিসোঁটা ও প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশে অবস্থান নেয়। গতকাল পর্যন্ত এটা শুধু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন ছিল, আজকে দেখেছে স্কুল কলেজের শিক্ষার্থীরাও নেমে এসেছে। দেশের আইন শৃঙ্খলা বাহিনী কেউ আমাদের নিরাপত্তা দিতে পারছে না, তখন আমাদের আত্মরক্ষার দায় আমাদেরকে কিন্তু নিতে হবে। এদিকে বিকেলে শহীদ মিনারের পাশ দিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের হামলায় আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষক। পরে সন্ধ্যার দিকে ছাত্রলীগ নেতারা শামসুন নাহার হলের গেটে এবং কোটা সংস্কার আন্দোলনের কর্মীরা রাসেল টাওয়ারের সামনে অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে মঙ্গলবার কার্যত স্থবির ছিল রাজধানী। বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। থেমে যায় যান চলাচল। দিনভর ভোগান্তি ছিল রাজধানীর রাস্তায়। দর্শক, বিস্তারিত দেখুন রিপোর্টে। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিতে থাকে কোটা সংস্কার আন্দোলনের কর্মীরা। দুপুরের আগেই বাড্ডা, নতুন বাজার, উত্তরা, রাজলক্ষ্মী, শান্তিনগর, মিরপুর ও সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে রাজধানীর বেশিরভাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
মুহূর্তে ব্যস্ততম শহর পরিণত হয় ভোগান্তির নগরীতে। মিরপুর সড়ক, বিমানবন্দর সড়ক এবং প্রগতি সরণি বন্ধ হয়ে যানজট ছড়িয়ে পড়ে গোটা রাজধানীতে। এখানে আমরা আছি প্রায় 3 ঘন্টা, একটা সময় বসছি, 3 ঘন্টা হয়েছে এখানে কোনো দিকে যাইতে পারি না। জরুরি প্রয়োজনে বাইরে বের হয়ে বিপাকে পড়েন সাধারণ নগরবাসী। আমরা ভাই 3 ঘন্টা ধরে দাঁড়ায় আছি এই মিটিং মিছিলের দ্বারা। আমরা প্রত্যেক দিন হস্তনস্ত্র বেঁধে আছি। ঘন্টার পর ঘন্টা একই স্থানে দাঁড়িয়ে থেকে গন্তব্যে যেতে ব্যর্থ হয় অনেক গণপরিবহন। আচ্ছা 4 থেকে 5 দিন ধরে মনে করেন 1 টিপ 2 টিপ বাসায়, আজকে তো যা ধরছে আর পারলামই না যাইতে। উপায় না দেখে তীব্র গরম মাথায় নিয়ে হেঁটে গন্তব্যে পাড়ি জমান অনেকেই। কোটা সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধ করে কোটা আন্দোলনকারীরা আন্দোলন করেছে সারাদিন। এতে স্থবির হয়ে পড়ে রাজধানীর সঙ্গে সারা দেশের যোগাযোগ। চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। কিছু কিছু জায়গা থেকে সরে গেলেও এখনও দেশের অধিকাংশ মহাসড়ক আন্দোলনকারীদের দখলে। দর্শক, প্রতিনিধিদের তথ্য ছবিতে আপন অপর রিপোর্ট। কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে অবরোধ করা হয়েছে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক। বেলা 12টার দিকে শনির আখড়া ও কাজলায় মহাসড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এরপর থেকেই বন্ধ হয়ে যায় যান চলাচল। রাজধানীর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগ। সকাল গড়াতেই ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। ধাপে ধাপে মিছিল নিয়ে মহাসড়কে আসে তারা। তাদের অবরোধের ফলে কয়েক কিলোমিটার জুড়ে দেখা দেয় তীব্র যানজট। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা হয় দুপুরের দিকে। 1 ঘন্টার অবরোধে মহাসড়কের দুই পাশে প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। বিকাল 5টার দিকে ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। ঢাকা ময়মনসিংহ রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ফেনীতে বিকাল 4টার দিকে শহরের গোডাউন কোয়ার্টার সংলগ্ন রেললাইনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। 1.5 ঘন্টা পরে পুলিশের অনুরোধে তারা রেললাইন ছেড়ে দেয়। এছাড়া রংপুর, কুমিল্লা, বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকার সড়ক মহাসড়ক দিনভর আন্দোলনকারীদের দখলে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। শিক্ষার্থীরা ভুল করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না। আর চলমান আন্দোলনের জন্য বিএনপি ও তারেক রহমানকে দায়ী করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সবকিছুতে ছাত্রলীগকে দোষারোপ করা ফ্যাশনে পরিণত হয়েছে। এদিকে কোটা নিয়ে সিদ্ধান্তের জন্য আপিল বিভাগের রায় পর্যন্ত সরকার অপেক্ষা করবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। আরও জানাচ্ছেন সাবরিনা মজুমদার। কোটা ইস্যুতে মুখোমুখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ। এ নিয়ে উত্তাল রাজধানী সহ সারা দেশ। এমন পরিস্থিতিতে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, আন্দোলনের নামে কেউ রাস্তা অবরোধ করে ভাঙচুর বা ধ্বংসযজ্ঞ চালালে ব্যবস্থা নেওয়া হবে। স্পষ্ট করে যেখানে বলে দেওয়া হয়েছে সেখানে আমার মনে হয় আমাদের ছাত্ররা একটু অপেক্ষা করা উচিত ছিল। তারা এই বিচারের শেষ পর্যন্ত কি হয় সেটা দেখা উচিত ছিল। তারা না দেখেই তারা নানান ধরনের প্রোগ্রাম দিচ্ছে, রাস্তা অবরোধ করছে। ধৈর্য সহকারে আমরা এগুলো দেখছি। আমরা অবশ্যই তাদের কাছে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে যদি তারা নেমেই আসে, তখন আমাদের কাজটি আমরা করব। আর কোটা আন্দোলনের জন্য বিএনপিকে দায়ী করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডি কার্যালয়ে তিনি আরো বলেন, লন্ডনে বসে কলকাঠি নাড়ছে তারেক রহমান। ছাত্রলীগকে দোষারোপ করা ফ্যাশনে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই কোটা সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সে লন্ডনের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান। তার দল বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়েছে। একটা অরাজনৈতিক ইস্যুকে সমর্থন দিয়ে রাজনৈতিক আন্দোলনে
রূপ দেওয়ার চক্রান্ত তারা করছে। জাতীয় প্রেস ক্লাবে বিচারহীনতায় বাংলাদেশ বেআইনি আইন ইনডেমনিটি ও কারারুদ্ধ জননেত্রী শীর্ষক সেমিনারে অংশ নেন আইনমন্ত্রী। বলেন, কোটা নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় সরকার। আদালতে যখন একটা জিনিস গেছে, সরকারও অপেক্ষা করে যে আদালত কি বলে, তারপরে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, নেওয়া হবে, এবং তখনই পদক্ষেপ নেওয়ার সময় হবে। আমরা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করব। আমরা সর্বোচ্চ আদালতকে সম্মান করে সর্বোচ্চ আদালত যে রায় দেয় সেটা বিবেচনা করব, সেটা প্রতিপালন করার চেষ্টা করব। আদালতকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত সরকার নেবে না বলেও জানান আইনমন্ত্রী। সর্বোচ্চ আদালত তাদেরকে এই আশ্বাসও দিচ্ছে যে আমরা সব পক্ষ শুনব। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। মুক্তিযোদ্ধারা যে দল বা মতেরই হোক না কেন, তাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে যেতে হবে। নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী কেউই অবহেলিত থাকবে না। প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় 2001 সালে ক্ষমতায় এসে বিএনপি সরকার গবেষণা ফেলোশিপ বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন তিনি। জয় যাদবের রিপোর্ট। কর্মক্ষেত্রে উৎকর্ষতা বাড়াতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের অধীনে 2018 সাল থেকে শিক্ষক, সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের ফেলোশিপ চালু করে সরকার। এই শিক্ষাবৃত্তির আওতায় এ পর্যন্ত 308 জন স্নাতকোত্তর ও 116 জন পিএইচডি ফেলো বিশ্বের সেরা 100 বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। যে একজন সহকারী শিক্ষককে প্রধানমন্ত্রী ফেলোশিপ প্রদান করে হাজারো দেশপ্রেমিকের কাছে এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে চলতি বছর এই ফেলোশিপ বিজয়ীদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, গবেষণাকে সবসময় উৎসাহিত করে তার সরকার। অভিযোগ করেন 2001-এ বিএনপি জামাত জোট ক্ষমতায় এসে গবেষকদের ফেলোশিপ বন্ধ করে দেয়। আমি 96 সালে সরকারে সেই ফেলোশিপ দিয়েছিলাম, যেটা আমি আগে বললাম যে মাঝামাঝি পথায় যখনই বিএনপি ক্ষমতা আসলো, খালেদা জিয়া এসে সেটা বন্ধ করে দিল, অনেকে বিপদে পড়ল। দেশের কোনো অঞ্চলের মানুষ পিছিয়ে থাকবে না উল্লেখ করে সরকার প্রধান বলেন, সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করেছে তার সরকার। আমাদের দেশের সর্বস্তরের মানুষ, কোনো কেউ অবহেলিত থাকবে না। আমাদের এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, প্রতিবন্ধী আছে, অটিস্টিক আছে, এবং তাদের সকলেরই প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতিশীল আমরা, তারা যেন সমাজের সব রকম সুযোগ সুবিধা পায়, শিক্ষায় দীক্ষায় তারাও যেন পিছিয়ে না পড়ে, সেদিকে আমরা বিশেষ নজর দিচ্ছি। মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, এদেশে একসময় অবহেলিত ছিলেন বীর মুক্তিযোদ্ধারা। তারা তাদের সর্বস্ব ত্যাগ করে, নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে, এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। যে কারণে একসময় তারা অবহেলিত ছিল, আমি আসার পর থেকে তাদের সব ধরনের সহযোগিতা করেছি, এবং গর্ব করে যেন তারা বলতে পারে যে আমি মুক্তিযোদ্ধা। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত, আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। আগামীতে ট্রাস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইন করে দিয়ে যাব। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা দেশের ইতিহাসে জঘন্যতম ঘটনা দাবি করে এর তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার প্রধান নিজেই কোটা ব্যবস্থা বাতিল করে আদালতকে ব্যবহার করে ইস্যুটি সামনে এনেছেন অভিযোগ করে মির্জা ফখরুল বলেছেন, ক্ষমতাসীনদের রুখে না দিলে জাতির অস্তিত্ব থাকবে না। এদিকে সাংগঠনিকভাবে না থাকলেও নেতাকর্মীরা শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে রাজপথে থাকবে বলে জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল। দর্শক, সাইফুর রিপনের রিপোর্টে দেখুন বিস্তারিত।
সোমবার দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা দেশীয় ও আন্তর্জাতিক সব আইনের লঙ্ঘন বলে অভিযোগ করেন বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনটি। আমরা যদি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ব্যানারে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করি, এই পুরো ইস্যুটাই ভিন্ন খাতে চলে যাবে। সেজন্য আমাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এই ইস্যুতে, এই কুঠা বিরোধী আন্দোলনের ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারেই সর্বাত্মক অংশগ্রহণ করবে। ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা মশিউর রহমান জাদু মিয়ার ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর বর্বর হামলার ঘটনা পাকিস্তানি শাসক গোষ্ঠীকেও হার মানিয়েছে। এত বড় বর্বরতা, নিষ্ঠুরতা আমরা পাকিস্তান আমলে অন্তত আমি দেখেছি বলে মনে পড়ে না। এই রাজাকারের পক্ষে যারা স্লোগান দেয়, ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশ ছাত্রলীগ তাদের দেখে নেবে। আরে এই ছাত্ররা তো বলে নাই যে তারা রাজাকার, এদেরকে রাজাকার বলেছে এই মহিলা যাকে আগে কোর্ট রায় দিয়েছিল রং হেডেড। কোটা সংস্কারে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কোটার কথা ছেলেরা বলেছে, এই কোটার ব্যবস্থা তো উনি এই প্রধানমন্ত্রী তো আপনার বাতিল করে দিয়েছিলেন, আবার সেটাকেই আপনার আদালত দিয়ে সেটাকে নিয়ে এসে সামনে নিয়ে এসে সেটাকে একটা ইস্যু বানিয়ে আবার সেটাকে একটা ইস্যু তৈরি করেছে। দুর্ভাগ্য আমাদের আজকে আদালতকে ব্যবহার করা হচ্ছে তাদের শাসনকে স্থায়ী করে রাখবার জন্য। এই কথাটা আমরা বহুবার বলেছি, গণতন্ত্রকে ফেরত চাই, ভোটের অধিকার ফেরত চাই। এই দাবিগুলোকে পাশ কাটানোর জন্য একটার পর একটা ঘটনা ঘটিয়ে তারাই ঘটনা ঘটাচ্ছে, ঘটিয়ে জনগণের যে দৃষ্টি সেই দৃষ্টিকে তারা বিভ্রান্ত করছে। এই সময়গুলো যদি আমরা রুখে দাঁড়াতে না পারি তাহলে আমাদের দেশের জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। আজকের আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে আমলা ও বিভিন্ন বাহিনীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এখন আমলাদের উপরে এবং তার তথাকথিত বাহিনীর উপরে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেছে রাষ্ট্রপক্ষ। আগামী ৭ আগস্ট এর শুনানি হবে। অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন বলেছেন, শিক্ষার্থীদের উস্কিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চলছে। এদিকে চলমান আন্দোলন নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক। দর্শক শামীম আক্তারের রিপোর্ট। সরকারি চাকুরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা পদ্ধতি বাতিল করে জারি করা পরিপত্র বেআইনি ঘোষণা করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলো গেল রবিবার। এই রায়ের বিরুদ্ধে মঙ্গলবার লিভ টু আপিল ফাইল করে রাষ্ট্রপক্ষ। আইন অনুযায়ী যেটা আমরা লিভ চেয়েছি এবং হাইকোর্টের রায়টা যে আমরা বলছি সঠিক হয় না কি কারণে সেটাও আমরা বলে দিচ্ছি। কোটা নিয়ে চলমান আন্দোলন প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, একটি পক্ষ আন্দোলনকারী শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এই যে আন্দোলনের কথা বলছেন না, এটা আমি মনে করি যে সম্পূর্ণভাবে অন্য কোনো উদ্দেশ্যে করা হচ্ছে। আদালতের আদেশে বলে দিয়েছেন যে তারা ইচ্ছা করলে আসতে পারে, কিন্তু ওনারা আসছেন না। প্রশাসনিক আদেশ দিয়ে এটাকে করে দিতে পারবে সরকার। যারা এটা বলছেন তারা হয় আইন জানেন না, অথবা তাদের যে বুদ্ধিদাতা তারা হয় আইন জানেন না, অথবা তাদেরকে ভুল পথে পরিচালিত করার জন্য এই কথাগুলো বলছেন এবং তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে। তারা চাচ্ছে যে ঘোলা পানিতে মাছ শিকার করা। এদিকে এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক বলেন, স্বাধীনতা বিরোধী চক্রের প্ররোচনায় কোটা বিরোধী আন্দোলনের নামে মুক্তিযুদ্ধের বিরোধিতায় নেমেছে শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা আন্দোলন করবে তাদের একটা রাইট কজের জন্য, তাদের একটা বৈধ দাবির জন্য বা একটি যৌক্তিক দাবির জন্য। যে দাবিটা তারা করছে যে একটি মামলা যখন অ্যাপিলেট ডিভিশনে বিচারাধীন, তারা আবার যুক্তিও দিচ্ছে যে সমস্ত কোটা প্রথা তো আর বিচারাধীন না, বিচারাধীন হচ্ছে 18 সালের প্রজ্ঞাপনটি বিচারাধীন, সমস্ত কোটা প্রথা তো বিচারাধীন না। এটা একটা ভুল ব্যাখ্যা, ভ্রান্ত ব্যাখ্যা তারা পেয়েছে কারো কাছ থেকে। এরপর আলাদা সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা জানান তিনি। ছাত্রদেরকে বা যারা চাকরির অপেক্ষা আছে তাদের প্রতি নৃশংস হামলা করছে, নিষ্ঠুরতা, প্রতিহিংসা, সেটা বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর মধ্যে গতকাল যেসব পুলিশ কর্মকর্তা বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের সামনে রেখে প্রশ্রয় দিয়েছিল,
তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। ২৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে ২০১৩ সালের লিভ টু আপিলের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের আদেশ পুনর্বহাল করতে সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ব্রাহ্মা গরু নিয়ে জালিয়াতির ঘটনায় সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার সংস্থাটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে এ মামলা করেন। এদিকে সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে অনুসন্ধান কর্মকর্তা প্রয়োজন মনে করলে গ্রেফতার করতে পারবেন বলে জানান দুদক মহাপরিচালক শাহরিয়াজ। দর্শক ফজলা দিতের রিপোর্ট। সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে আমদানি নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু নিয়ে প্রাথমিক তদন্তের পর প্রতিষ্ঠানটির মালিক ইমরান হোসেন সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদকের ঢাকা সম্মিলিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে এ মামলা করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন ইমরানের বন্ধু তৌহিদুল আলম জেনিত, কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক ডাক্তার মনিরুল ইসলাম সহ প্রাণী সম্পদ অধিদপ্তরের 5 কর্মকর্তা কর্মচারী। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ ব্রাহ্মা গরু আমদানি, বিক্রয় ও দায়িত্ব অবহেলার অভিযোগ আনা হয়েছে। সরকারের অনুকূলে বাজেয়াপ্তকৃত যে সকল পশু বিগত রমজান মাসে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক মাংস হিসাবে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে জনগণের মাঝে সুলভ মূল্যে বিক্রয়ের সরকারি সিদ্ধান্ত থাকা সত্ত্বেও তা সম্পূর্ণরূপে অমান্য করে এবং সকল বিধিবিধান লঙ্ঘনপূর্বক নিলাম কমিটির মাধ্যমে নিলাম না করে কালিঙ্কৃত ব্রাহ্মা জাতের 15টি গরু, যার কম বেশি মূল্য 15 কোটি টাকা, রেকর্ডপত্রে জবাই দেখে বাস্তবে জবাই না করে আত্মসাৎ করেছেন। এদিকে সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে যে কোনো সময় গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। তৃতীয় দফা অনুসন্ধানে মতিউরের আরও 137% জমি বসুন্ধরায় 8070 স্কয়ার ফিটের কমার্শিয়াল স্পেসের সন্ধান পেয়েছে দুদক। এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকায় 8070 স্কয়ার ফিটের কমার্শিয়াল স্পেস, 3টি কার পার্কিং সহ। এছাড়া আছে অস্থাবর সম্পত্তি আমরা পেয়েছি। যৌথ মূলধন কোম্পানি ও ফার্ম সময় পরিদপ্তর থেকে আমরা এই তথ্যটি নিয়েছি। তাই এগুলি আমাদের বিজ্ঞ আদালতের কাছে আমরা আবেদন করেছি যে এইটি যাতে আমরা পুরোপুরি অবরুদ্ধ করার জন্য আমরা ইতিমধ্যে আবেদন করেছি। মতিউর রহমানের নামে থাকা 19টি কোম্পানির 3 কোটি 78 লক্ষ টাকা মূল্যের শেয়ার জব্দের আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। নারী এশিয়া কাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গেল 2 সিরিজের ব্যর্থতা ভুলে আসরে সেমিফাইনালে খেলার লক্ষ্যের কথা জানান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগামী 19 জুলাই থেকে মাঠে গড়াবে এবারের আসরটি। পরদিন স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টাইগ্রাসরা। আল মাহমুদ ফাহিমের রিপোর্ট। 19 জুলাই শ্রীলঙ্কায় পর্দা উঠতে যাচ্ছে টি-20 ফরম্যাটের নারী এশিয়া কাপের। মঙ্গলবার নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হয় নারী দল। সামনেই দেশের মাটিতে টি-20 বিশ্বকাপের আগে এশিয়া কাপে নিজেদের ঝালাই করে নিতে চান টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ওয়ার্ল্ড কাপের আগে এশিয়া কাপটা আমাদের টিমের জন্য অনেক বেশি ভালো, কারণ গত 2 সিরিজে যত মিস্টেকসগুলো আছে আমরা কতটুকু ইমপ্রুভ করলাম প্র্যাকটিসগুলোতে, সো এটা আমরা বুঝতে পারবো। সো ওয়ার্ল্ড কাপের আগে বেটার একটা প্রিপারেশন এবং গুড অপরচুনিটি আমাদের টিমটাকে আরেকবার নতুন করে সাজিয়ে নেওয়া। এশিয়া কাপ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। 2018 সালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশের নারীরা। এবারের এশিয়া কাপে সাফল্য পেতে ব্যাটিং ইউনিটকে ভালো কিছু করতে হবে, এমনটাই মনে করেন টাইগ্রেস অধিনায়ক। এশিয়া কাপ বলবো যে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা হিউজ একটা বিষয়। যেহেতু একবার আমরা পেরেছি, ইনশাল্লাহ আরেকবার না পারার কিছু নাই, বাট স্টিল টিম ওয়াইজ প্ল্যান করে পারফর্ম করে যেন পারফর্ম করতে পারে, সেটাই হলো সব থেকে বড় বিষয়। এবং ব্যাটিং ইউনিটটা যদি আমি বলবো যদি ক্লিক করতে পারে, ডেফিনেটলি আমাদের ভালো কিছু করার সম্ভাবনা থাকে। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে এশিয়া কাপে বাংলাদেশের বোলিং ইউনিট বেশ শক্তিশালী বলে মনে করেন পেসার জাহানারা আলম। বোলিং ইউনিট বাংলাদেশের আসলে একটু বেশি ভালো, তবে পেস ইউনিটে মারুফা আছে, আমি আছি। ইনশাল্লাহ পেস ইউনিট থেকে আমরা হয়তো সাহায্য করতে পারবো বোলিংয়ের স্ট্রেংথের দিক থেকে স্পিনারের পাশাপাশি। সো আশা করছি পেস ইউনিট থেকেও একটা ভালো পজিটিভ ফিডব্যাক দিতে পারবো আমরা ইনশাল্লাহ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে 20 জুলাই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে টাইগ্রেসরা। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যা। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।